মেসির ঠিকানা তাহলে ম্যানচেস্টার সিটিতেই। দলে ফেরাতে ৭৫০ মিলিয়ন ইউরোর চুক্তি প্রায় চূড়ান্ত। জটিলতা এড়াতে এই চুক্তি হবে 2 ধাপে। একদিনের বিরতির পর আবারও শুরু ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন। এ পর্বে ঢাকায় যোগ দিয়েছেন সাব্বির ও সোহান। ম্যানচেস্টারে উত্তেজনা ছড়িয়ে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় ইংল্যান্ডের। সিরিজ জয়ের দিকেই তাকিয়ে ইংলিশ অধিনায়ক মর্গান। এবং রাতেই শুরু বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন। করোনা পরিস্থিতিতে অংশ নিচ্ছেন না অনেক নারী ও পুরুষ টেনিস তারকা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজন আপনাদের সঙ্গে আছে আমি এস এম ইকবাল। শুরুতেই মেসির বার্সেলোনা ছাড়ার খবরের বিস্তারিত। লিওনেল মেসিকে দলে ফেরাতে ৭৫০ মিলিয়ন ইউরোর খসড়া চুক্তি গুছিয়ে ফেলেছে ম্যানচেস্টার সিটি। ফিনান্সিয়াল ফেয়ার প্লে বা এফএফপি নিষেধাজ্ঞা এড়াতে এই চুক্তিটা হচ্ছে 2 ধাপে, এমনই দাবি স্প্যানিশ গণমাধ্যম মার্কার। কিন্তু তার বিশাল অঙ্কের ট্রান্সফার ক্লজের কি হবে তা নিয়ে সুস্পষ্ট করে কিছু জানাতে পারেনি পত্রিকাটি। একটা দলবদল আলোড়ন সৃষ্টি করেছে ফুটবল বিশ্বে। সবার আগে সর্বশেষ খবর দিতে প্রতিযোগিতা গণমাধ্যমে, জানিয়ে উৎকণ্ঠায় কর্তৃপক্ষ। নামটা যখন লিওনেল মেসি, এমন হবে এটাই স্বাভাবিক। তবে সেখানেও আছে বড় সড় একটা কিন্তু, সেটা বিশাল অঙ্কের টাকার হেরাফেরি নিয়ে। দলবদলের মৌসুম এলেই টাকার বস্তা নিয়ে বসে ক্লাবগুলো। বিধি নিষেধের বেড়া জালে সামর্থ্য থাকলেও কেনা বেচার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের বাইরে লেনদেন করতে পারে না কেউই, যার ব্যত্যয় ঘটলে নেমে আসে নিষেধাজ্ঞা। মেসিকে কেনার দৌড়ে সবার আগে থাকা ম্যান সিটির যে নিয়মটা জানা বেশ ভালো করেই, আর তাই এবার ভিন্ন পথে সিটিজেনরা। সবশেষ খবর অনুযায়ী ম্যানচেস্টার সিটি লিওর সঙ্গে চুক্তি করতে চায় 5 বছরের জন্য। এই সময়ে পারিশ্রমিক বাবদ ট্যাক্স ছাড়া মেসিকে প্রতি বছরের জন্য দিতে হবে 100 মিলিয়ন ইউরো। তার মানে 5 বছরের জন্য এলএম10 পাবেন 500 মিলিয়ন, সঙ্গে আরও আছে 250 মিলিয়ন বোনাস। সব মিলিয়ে 750 মিলিয়ন ইউরোর চুক্তিতে আবারও বিপক্ষে পড়তে পারে ম্যান সিটি। তবে এখানেও আছে সমাধান। ইংলিশ সাইড যদি মেসির সঙ্গে সরাসরি 3 বছরের চুক্তিতে যায় তাতে কোনো সমস্যা নেই, কিন্তু মেসির পরের 2 বছর খেলতে হবে মেজর লিগ সকার ক্লাব নিউ ইয়র্ক সিটিতে। সেখানেও তার বেতন থাকবে 100 মিলিয়ন ইউরো, সঙ্গে ট্রান্সফার বোনাস মানি হিসেবে পাবেন 250 মিলিয়ন। তাতে 750 মিলিয়ন ইউরোর গোটাটাই পকেটে পড়বে আর্জেন্টাইন তারকার। বিষয়টা এমন, সাপও মরল লাঠিও ভাঙল না। মেসিকে দলে পেতে এখন এই পথেই ম্যানচেস্টার সিটি। চুক্তির খসড়াও নাকি তৈরি, কিন্তু কথা থেকে যায়, সেটা লিওনেল মেসির 700 মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ। লা লিগা স্পষ্ট জানিয়ে দিয়েছে এর 1 টাকা কম দিয়ে বার্সেলোনা থেকে মেসিকে নিয়ে যাওয়ার সুযোগ নেই কারো। তাহলে এ শেকল সিটিজেনরা ভাঙবে কি করে? গুঞ্জন আছে কাতালানরা এখন অনেক নমনীয়, মেসিকে বেচে দিতে সমঝোতায় আসতে চায় আগ্রহীর সঙ্গে। এস এম ইকবাল, সময় সংবাদ। এদিকে ফ্রি ট্রান্সফারের সুযোগ নেই লিওনেল মেসির। বার্সেলোনা ছাড়তে হলে তার জন্য পরিশোধ করতে হবে 700 মিলিয়ন ইউরোর পুরোটাই। জরুরি বৈঠক শেষে গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করেছে লা লিগা কর্তৃপক্ষ। অন্যদিকে প্রি সিজন ট্রেনিং শুরু করেছে বার্সেলোনা, তবে দলের সঙ্গে যোগ দেননি লিওনেল মেসি। প্রায় 2 দশকের সম্পর্ক ছিন্ন করে কদিন আগে বার্সা ছাড়ার ইচ্ছা প্রকাশ করেন লিওনেল মেসি। ম্যানচেস্টার সিটি, পিএসজি, ইন্টার মিলান সহ বেশ কিছু ক্লাব তাকে দলে পেতে প্রতিযোগিতায় নামে, কিন্তু সেখানে বাদ সাধে মেসির বিশাল অঙ্কের রিলিজ ক্লজ। বার্সেলোনার সঙ্গে লিওর চুক্তি 2021 সাল পর্যন্ত। এর আগে কেউ তাকে দলে পেতে চাইলে পরিশোধ করতে হবে 700 মিলিয়ন ইউরো। তবে প্রত্যেক মৌসুম শেষ হওয়ার পর একটি নির্দিষ্ট সময়ে সুযোগ ছিল ফ্রি ট্রান্সফারের। গেল 10 জুন ছিল যার শেষ সময়, কিন্তু এই সময়ের মধ্যে মেসি দলবদল করার আগ্রহ প্রকাশ না করায় এবার রিলিজ ক্লজের পুরোটাই পরিশোধ করতে হবে আগ্রহী ক্লাবকে। অবশ্য করোনার কারণে সবকিছুতেই পরিবর্তন আসে 2019-20 মৌসুমে। 3 মাসের বেশি সময় বন্ধ থাকার পর শুরু হয় লা লিগা। পিছিয়ে যায় দলবদল সহ আরও বেশ কিছু ইস্যু, আর এই জায়গা থেকেই আইনজীবীর মাধ্যমে বার্সেলোনা বরাবর ফ্রি ট্রান্সফারের আবেদন করেন লিও মেসি। তবে সবকিছু যাচাই বাছাই করে বার্সার পক্ষে অবস্থান নেয় লা লিগা। এস এম ইকবাল, সময় সংবাদ। বার্সেলোনার রাস্তায় মেসির গ্রাফিতি এঁকে এবার প্রিয় ফুটবলারকে অগ্রিম বিদায় জানালো এক স্ট্রিট আর্টিস্ট। যে গ্রাফিতিতে দেখা যায় সুটকেস হাতে মেসি বিদায় জানাচ্ছেন বার্সেলোনাকে। মেসির এই গ্রাফিতি দেখে যেমন
কাতালান ভক্তরা হতাশ, তেমনি অনেকেই আবার মেসির এই যাত্রাকে দেখছেন ইতিবাচক হিসেবে। মেসি আর মেসি, গোটা ফুটবল বিশ্বজুড়ে এখন একটাই নাম। বিশেষ করে স্পেনে বার্সেলোনার অলিতে গলিতে মেসির বার্সা ছাড়ার খবরে যেন চলছে ভক্ত সমর্থকদের শোকের মাতম। শোকের বহিঃপ্রকাশ হিসেবে বার্সেলোনায় টিভি বয় নামের এক স্ট্রিট আর্টিস্ট মেসির এক গ্রাফিটি এঁকেছেন রাস্তার পাশে থাকা এক স্থাপনায়। দূর দূরান্ত থেকে আসা পর্যটকরাও মেসির এই গ্রাফিটি দেখে হতাশ হন, জানান এমনটি তো হওয়ার কথা ছিল না। আমি খুবই হতাশ। এত বড় মাপের একজন ফুটবলার তার প্রিয় দল ছেড়ে দেবে ভেবে। মেসির এমন আচরণ আমরা কখনো দেখিনি। বার্সেলোনা বছরের পর বছর মেসির সঙ্গে চুক্তি করেছে। মেসির কাছে অর্থ নয়, বার্সার প্রতি তার ভালোবাসাই বড়, সবকিছুর ঊর্ধ্বে। কিন্তু হঠাৎ এমন কি হলো? মেসি তার সবকিছু গুছিয়ে নিয়ে গেল। আমার মনে হয় মেসিকে আরো সময় দেওয়া উচিত, ওর কিছুদিনের জন্য বিশ্রামে যাওয়া উচিত। মেসির একটু ভিন্নভাবে চিন্তা করা উচিত। তার কাছে ক্লাবের গুরুত্ব থাকা উচিত। বার্সেলোনার কথা তাকে অবশ্যই চিন্তা করতে হবে। যদি সে তার বার্সার বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে দ্বন্দ্বের কারণে ক্লাব ছাড়তে চায়, তাহলে সেটা ঠিক হবে না। তাকে সবকিছু ভেবেচিন্তে করতে হবে। এতদিন বার্সা তাকে যা দিয়েছে সেগুলোর প্রতিদান দেওয়া উচিত। গ্রাফিটিতে আছে মেসি সুটকেস হাতে দাঁড়িয়ে আছেন, বিদায় জানাচ্ছেন বার্সেলোনাকে। বুকে লেখা আই লাভ বার্সা, আর মেসির পোশাক ও বিভিন্ন স্থানে আঁকা ম্যান সিটি, পিএসজি ও ইন্টার মিলানের লোগো। তাই নিয়ে ভক্ত সমর্থকদের নানা সমীকরণ। তবে ম্যানচেস্টার সিটিকেই এগিয়ে রাখছেন সবাই। আমার মনে হয় মেসি তার সাবেক কোচ পেপ গার্দিওলার সঙ্গে আবার কাজ করতে চায়, কারণ মেসির ভালোবাসা দরকার, স্নেহ দরকার, গুরুত্ব দরকার, যেটা প্যারিস সেন্ট জার্মেইতে সে কখনোই পাবে না। কারণ পিএসজি মেসির জন্য খুব ছোট একটা পরিসর। তাই মনে হচ্ছে গার্দিওলার সঙ্গে আবার পুনর্মিলন হতে যাচ্ছে মেসি। মেসি ম্যানচেস্টার সিটিতেই যাচ্ছে। আপাতত সবকিছু সেই ইঙ্গিতই দিচ্ছে, কারণ ম্যান সিটিতে পেপ গার্দিওলা আছে, যার অধীনে অনেক বছর বার্সায় কোচিং করেছে সে। এছাড়া সিটিতে মেসির বন্ধু এগুয়েরা আছে, আর মেসি প্রিমিয়ার লিগে খেললে সেটা দারুণ কিছু হবে। তাই মনে হচ্ছে মেসি সেখানেই যাচ্ছে, আর এই কারণে বার্সা ও মেসি দুপক্ষের উচিত একটা সিদ্ধান্তে পৌঁছানো। ফারজানা মুমু, সময় সংবাদ। মেসির জন্য অশ্রু জলে ভিজে প্রতীক্ষায় এক কিশোরের সারা বেলা পার। দিনভর প্রতীক্ষা, কখন আসবেন স্বপ্নের মহানায়ক। কিন্তু মেসি আগে জানিয়েছিলেন তিনি আসছেন না, তাই কিশোরটিকে ভাঙা হৃদয় নিয়ে ফিরতে হয়েছে ঘরে। বার্সেলোনার প্রাক মৌসুম অনুশীলন শুরু হচ্ছে সোমবার থেকে, আর তার আগে আজ বার্সেলোনার মেডিকেলে ফুটবলারদের করোনা টেস্ট করা হয়। মেসি আসবেন না আগেই নিশ্চিত ছিল এটা, কিন্তু তারপরেও মিথ্যা এক বিশ্বাস নিয়ে স্পেনের এক কিশোর প্রিয় মেসিকে এক নজর কাছ থেকে দেখার জন্য মেসির জার্সি বুট পরে প্রতীক্ষায় ছিলেন বার্সেলোনার মেডিকেল ক্যাম্পের সামনে। শেষ পর্যন্ত মেসির সাক্ষাৎ না পেয়ে অশ্রুজলে ভাসতে হয়েছে বার্সেলোনার এই কিশোরটিকে। মেসির এই অন্ধ ভক্তের ছবি রীতিমতো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়, যা সবার হৃদয় ছুঁয়ে গেছে। এবার দেশের ক্রিকেট প্রসঙ্গ। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের টেস্ট সিরিজ জিততে চান বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক, তবে এর জন্য 3 বিভাগেই ধারাবাহিক পারফরমেন্সের বিকল্প নেই। মুমিনুল এমনটাই জানিয়েছেন সময় সংবাদে। লঙ্কায় উড়াল দেওয়ার আগে দেশের মাটিতে অনুশীলন আর লঙ্কায় ক্যাম্পে দলের প্রস্তুতির জন্য আদর্শ বলে মানছেন তিনি। টেস্ট অধিনায়ক মুমিনুলের সাক্ষাৎকারের 2 পর্বের প্রথমটির বিস্তারিত থাকছে হুমায়ুন কবির রোজের রিপোর্টে। এ পর্যন্ত যে 119টি টেস্ট খেলেছে বাংলাদেশ, তার মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে সবচেয়ে বেশি 20টি টেস্ট খেলা হয়েছে, যার মধ্যে মাত্র একটি টেস্টে জয় আছে। সেটি ঐতিহাসিক দলীয় 100তম টেস্টে অবিস্মরণীয় সেই জয়টি এসেছিল শ্রীলঙ্কার মাটিতেই 2017 সালে। এছাড়া দ্বীপ দেশটির বিপক্ষে মুশফিক তামিমদের দলীয় পারফরমেন্স মুদ্রার উল্টো পিঠে। লঙ্কানদের বিপক্ষে খেলা 20 টেস্টের মধ্যে 8টিতেই ইনিংস ব্যবধানে হেরেছে টাইগাররা। ইতিহাস আরো বলছে 2007 সালে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম 3 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গিয়ে সবগুলোতেই ইনিংস ব্যবধানে লজ্জা পেয়েছিল টাইগাররা। এক যুগ পর আবারও 3 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাওয়ার আগে এবার ভিন্ন গল্প রচনা করতে চাইছেন মুমিনুল হক। ক্ষুধার্ত যে বাঘ যেভাবে বলে আর কি, বাংলা ভাষায় যেটা ক্ষুধার্ত, সবাই একটু ওইভাবে হয়ে আছে। আর সবাই জিনিসটা একটা সুন্দর একটা সুযোগ হিসেবে দেখছে। বাংলাদেশ টিমের জন্য একটা ভালো একটা অপরচুনিটি, ভালো কিছু করা অথবা টেস্ট সিরিজ জেতার একটা ভালো একটা অপরচুনিটি, ওই অপরচুনিটি হিসেবে দেখছি। তার মধ্যে তারপরে ইন্টারন্যাশনাল ম্যাচে তো একটু চ্যালেঞ্জ থাকে।
ব্যাপারটা কঠিন তবে অসম্ভব নয়। ব্যাটিং বোলিং ফিল্ডিং 3 বিভাগেই ধারাবাহিক পারফরমেন্সের বিকল্প নেই, কিন্তু এখানেই যত প্রশ্ন। শুরুটা ভালো হলে শেষ পর্যন্ত কি ভালো সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারবে বাংলাদেশ? সামর্থ্য সবারই থাকে, কিন্তু সবার ভিতরে আপনার বিলিভ করার যে অ্যাবিলিটিটা সেটা থাকে না। তো আমার কাছে মনে হয় যে আমাদের টিমে যারা খেলে সবার ইন্টারন্যাশনাল ডোমিনেট করার মতো ক্যাপাবিলিটি আছে। ব্যাটিং বলেন, বোলিং বলেন, ফিল্ডিং বলেন, 3টা ডিপার্টমেন্টই আমার কাছে মনে হয় যে 3টা ডিপার্টমেন্ট যদি আমরা খুব ভালো করব, সেদিন আমরা টেস্ট ম্যাচ জেতার চান্স অনেক বেশি থাকবে। দীর্ঘ 8 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামবার অপেক্ষায় বাংলাদেশ। শ্রীলঙ্কা দল যখন ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ প্রস্তুতি লঙ্গার ভার্সন ম্যাচ খেলে নিচ্ছে, তখন বাংলাদেশ দল লঙ্কায় গিয়ে তাদের মাটিতে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে মাঠে নামবার অপেক্ষায়। তাই প্রশ্ন, আদর্শ প্রস্তুতি হলো কি? লম্বা সময় প্র্যাকটিস করছি, যাওয়ার আগেও ভালো প্র্যাকটিস ম্যাচ হবে, তো ভালো একটা সুযোগ পাবো আমরা। হুমায়ুন কবির, রোজ, সময় সংবাদ, ঢাকা। একদিনের বিরতির পর আবারও অনুশীলনে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। এই মুহূর্তে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আছেন আমাদের রিপোর্টার জুম্মান সাদিক জ্যাভলিন। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জ্যাভলিন, ইকবাল, যেমনটি বলছিলেন, আসলে আজকে অনুশীলন শুরু করেছে। গতকালকে যে সরকারি ছুটি ছিল, 10ই মহরম আশুরার যে ছুটি, সে কারণে গতকালকের অনুশীলনটা বন্ধ ছিল খেলোয়াড়দের। আজকে কিন্তু আবারও 18 জন ক্রিকেটার আজকে মোট অনুশীলন করবেন। আমরা এখন আর বিষয়টিকে ব্যক্তিগত ঐচ্ছিক অনুশীলন বলার উপায় নেই, কেননা এখন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি দ্বৈত অনুশীলনে যোগ দিচ্ছেন ক্রিকেটাররা। যেমন আজকে মুশফিক এবং ইমরুল কায়েস তারা কিন্তু আজকে অনুশীলন করেছেন, তাদের সঙ্গে বোলিং মানে তাদেরকে নেটে বোলিং করেছেন শফিউল ইসলাম, তিনি পরে আসবেন, যদিও আমিনুল ইসলাম বিপ্লব এবং তাইজুল ইসলাম তারা কিন্তু তাকে নেটে বোলিং করেছেন। সেক্ষেত্রে আসলে এটাকে ঐচ্ছিক অনুশীলন ব্যক্তিগত বলার আর উপায় নেই। আর এছাড়াও তামিম ইকবাল ছিলেন আজকে, তিনি রানিং করেছেন। লিটন দাস বেশ কিছুক্ষণ সেন্টার উইকেটে মিরপুরের ব্যাটিং করেছেন। এরপরে তিনি কিছুক্ষণ পরে আবার মাঠের এসে কিপিং প্র্যাকটিসও করেছেন। এছাড়া আজকে একাডেমি মাঠেও কিন্তু ইমরুল কায়েস, সাদমান তারা অনুশীলন করেছেন। আর কিছুক্ষণ পরে হয়তোবা মাঠে চলে আসবে মাহমুদুল্লাহ রিয়াদ, শফিউল ইসলাম পেসার, এছাড়াও আফিফ ইসলাম আছেন। তারা এই লাঞ্চ আওয়ারের পরে তারা অনুশীলনে যোগ দেবেন। তবে আজকে আরেকটা বিষয় যেটি লক্ষণীয় ছিল, সেটা হচ্ছে এখানে যে মিরপুরের বা পুরো ঢাকাতে আজকে যে পরিমাণ গরম বা প্রচণ্ড যে দাবদাহ আছে, এর মাঝেও কিন্তু খেলোয়াড়দের বেশ কষ্টসাধ্য একটা সময় পার করতে হয়েছে মাঠে। তবে তারপরেও তাদের অনুশীলনে কোনো আসলে মানসিকভাবে কোনো ঘাটতি দেখা যায়নি। পুরো মনোযোগ দিয়ে তারা অনুশীলনটি চালিয়ে যাচ্ছেন। এখন কিছুক্ষণের জন্য বিরতি আছে, এরপরে আবার বিকেলের যারা খেলোয়াড় আছেন তারা চলে আসবেন। এছাড়াও আজকে 5জন নারী ক্রিকেটার বিকেলে অনুশীলন করবার কথা রয়েছে। এর বাইরে একটি খবর জানিয়ে রাখি, আজকে বিভিন্ন জায়গা থেকে যে আমরা খবর পেয়েছিলাম, সাকিব আল হাসান ক্রিকেটের বরপুত্র বাংলাদেশের, তিনি কিন্তু আজকে দেশে ফেরার কথা বা গুঞ্জন একটা শোনা যাচ্ছিল। সেক্ষেত্রে কখন তিনি দেশে পৌঁছবেন এটি নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, কেউ সঠিকভাবে বলতে না পারলেও। তবে আমরা চেষ্টা করেছি, বাংলাদেশে আজকে যে ইন্টারন্যাশনাল কানেক্টিং ফ্লাইটগুলো আছে, সেখানে একটি মাত্র ফ্লাইট সন্ধ্যার পরে আসার কথা, সেটা 6টা 5 মিনিটে। সেই ফ্লাইটে সম্ভবত, এটি নিশ্চিত নয়, সম্ভবত সেই ফ্লাইটটিতেই সাকিব আল হাসান বাংলাদেশে পৌঁছতে পারেন। ইকবাল, এই ছিল আমার কাছে সবশেষ মিরপুর থেকে। জুম্মান সাদিক জ্যাভলিন যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে মিরপুর থেকে, জানাচ্ছিলেন টাইগারদের সেখানকার প্রস্তুতির সবশেষ খবর। এদিকে করোনা পরিস্থিতিতে বিদেশি কোচদের পাওয়া কঠিন। এই মুহূর্তে স্বল্প মেয়াদে হলেও হাই পারফরমেন্স ইউনিটের নতুন কোচ টবি র্যাডফোর্ডের সঙ্গে চুক্তি হওয়া থেকে ইতিবাচক দেখছেন নাইমুর রহমান দুর্জয়। ক্রিকেটারদের কৌশলগত উন্নতিতে ব্রিটিশ কোচ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও বিশ্বাস এইচপি চেয়ারম্যানের। করোনা মহামারীতে ক্রিকেটের সব পর্যায়ের কার্যক্রম স্থগিত। কয়েকটা মাস অলস সময় পার করতে হয়েছে হাই পারফরমেন্স দলেরও। তবে শ্রীলঙ্কা সফর সামনে রেখে আবারও কর্মব্যস্ত হতে যাচ্ছে এইচপি ইউনিট। নতুন নিয়োগপ্রাপ্ত ব্রিটিশ কোচ টবি র্যাডফোর্ড দলের সঙ্গে যোগ দেবেন সরাসরি শ্রীলঙ্কাতেই। এর আগে এইচপি দলের সঙ্গে লম্বা সময় কাজ করেছেন সাইমন হেলমুট। তবে র্যাডফোর্ডের সঙ্গে চুক্তি 1 বছরের। এর মধ্যেও মাত্র 100 দিন কাজ করবেন তিনি। এখন তো 100 দিন কাজ করানোটাই ডিফিকাল্ট। আমরা এই সিচুয়েশনের কারণে জিনিসটা শর্ট করতে হয়েছে। তো আমরা যদি ভালো ফল পাই, তার কাজে সন্তুষ্ট হয়ে আমাদের লং টার্ম এগ্রিমেন্ট করতে তো বাধা নেই। আমরা তো পরে এটা এক্সটেন্ড করা যাবে। শিগগিরই শ্রীলঙ্কা সিরিজের জন্য ক্রিকেটারদের করোনা টেস্ট শুরু হবে। ধাপে ধাপে টেস্টিংয়ের পর শ্রীলঙ্কায় হবে ক্যাম্প।
মাসখানেকের ক্যাম্পে পাইপলাইনের ক্রিকেটারদের পরখ করে নেবেন ইংলিশ কোচ। ইংলিশ কোচরা বেসিকটা দিকে একটু বেশি নজর দেন। শ্রীলঙ্কার হাই পারফরমেন্সের সঙ্গে আমাদের যে কমিটমেন্ট, তো সেটা মিলে একটা বড় সময় পাবো এখান থেকে। আমি আশা করছি যে কোচও একটা ভালো ধারণা পাবে। পার্ট টাইম কোচেস যারা আসে, ট্রেনার যারা আসে, এরা ট্যুর নিয়ে খুব বেশি ব্যস্ত থাকে, ট্যুরে গিয়ে কাজ করতে চায়। কিন্তু আমি চাচ্ছি যে দেশে যখন ক্যাম্প হবে তখন যেন টেকনিক নিয়ে এবং স্কিল নিয়ে বেশি কাজ করার সুযোগ হয়। রবি র্যাডফোর্ডের কাছ থেকেও সেরকম কিছুই আশা করব, যেহেতু ব্যাটিং কনসালট্যান্ট হিসাবে সে কাজ করেছে, অনেক অভিজ্ঞ। এর আগে ইংলিশ কাউন্টির পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন টবি। তার অভিজ্ঞতা আর আইডিয়াগুলো কাজে লাগবে বাংলাদেশের ক্রিকেটারদেরও, বিশ্বাস এইচপি ইউনিটের প্রধানের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের ফুটবল প্রসঙ্গ। স্বাস্থ্যবিধি মেনে ইউরোপের আদলে ঘরোয়া ফুটবল মাঠে ফেরানোর পরিকল্পনা করছে বাফুফে। সেই সঙ্গে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ সামনে রেখে দক্ষিণ এশিয়ার ভালো দলগুলোর সাথে নভেম্বরে প্রস্তুতি ম্যাচ খেলবে জাতীয় দল, এমনটাই জানিয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। করোনা ভাইরাসের প্রভাবে গেল মার্চ থেকে দেশের সব ধরনের খেলা বন্ধ রয়েছে। খেলোয়াড় থেকে শুরু করে কর্মকর্তাদের অনেকেই কোভিড-19-এর থাবায় নাজুক অবস্থা। তবে বিশ্বব্যাপী করোনা মহামারীর মাঝেও চলতি বছরের জুনে মাঠে ফেরে ইউরোপিয়ান ফুটবল লিগ, যেখানে স্বাস্থ্যবিধি মেনেই সফলভাবে শেষ হয় ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরিয়া সহ ইউরোপের বেশ কটি লিগ। তাই তো এবার স্বাস্থ্যবিধি মেনেই ইউরোপের আদলে স্থানীয় ফুটবল মাঠে ফেরানোর পরিকল্পনা করছে বাফুফে। ইউরোপে করেছে ওই জিনিসগুলো, আমি জেনারেল আলাপ করলাম যে ওই ফর্মুলাগুলো এনে আমরা ওইভাবেই শুরু করতে হবে। সো আশা করছি খুব জলদি একটা ফরম্যাটে ফেলে দিতে পারবো, যে এই ফরম্যাট থেকে আমরা সবাইকে প্রোটেকশন দিয়ে খেলাধুলা, লোকাল খেলা শুরু করতে পারি। বিশ্বকাপ বাছাই পর্বকে সামনে রেখে গত 5 আগস্ট জাতীয় দলের ক্যাম্প শুরু করেছিল বাফুফে। তবে ক্যাম্প শুরুর আগেই বাঁধে বিপত্তি, ফলে ফুটবলারদের আবাসিক ক্যাম্প স্থগিত করা হয়। ন্যাশনাল টিমদেরকে, প্লেয়ারদেরকে হিজ ব্রিফিং দেন যে তোমাদের ফিটনেস রাখার জন্য কি করতে হবে না করতে হবে, এবং প্লেয়াররাও তাদের সাথে কন্টিনিউয়াসলি কথা বলছে 4-5টা বিদেশিদের সাথে, যে আমরা ফিফা ফ্রেন্ডলি খেলতে পারি নাকি, এবং এটা নিয়ে কাজ করছে। বহুল আলোচিত বাফুফের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 3 অক্টোবর। নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে বাফুফে। ইলেকশন শেষ হওয়ার পরে, রেজাল্ট আউট হওয়ার পরে আমাকে প্রেসিডেন্ট হ্যান্ডওভার করেছিল। 139 জন ডেলিগেট আসন্ন বাফুফে নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবং প্লেয়াররাও তাদের সাথে। দীপু, সময় সংবাদ। আবারও ক্রিকেট প্রসঙ্গ। সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। আজ রাতে দেশে ফেরার কথা থাকলেও শোনা যাচ্ছে কাল রাতে দেশে ফিরছেন তিনি। তবে সাকিবের ফেরার ব্যাপারে এখনো কোনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে দেশে ফিরলে বিকেএসপিতে অনুশীলন করবেন সাকিব। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার মাহবুব রিমন। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রিমন, সাবলিন, রাজা ফিরছেন তার সাম্রাজ্যে, স্বভাবতই উচ্ছ্বসিত সমর্থকরা। আপনি জানেন যে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের আইসিসি কর্তৃক যে 1 বছরের নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞা কাটিয়ে এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা তার মাঠে ফেরানোর জন্য। যদিও সাকিব আল হাসানের দেশে আসা নিয়ে একটা ধুমরাজাল সৃষ্টি হয়েছে। আগে শোনা গিয়েছিল যে তিনি আজ রাতে দেশে ফিরছেন, পরবর্তীতে জানা যায় হয়তো বা আজ রাতে নন, তিনি কালকে দেশে ফিরবেন। তবে ইকবাল, যেই দেশে ফিরুক না কেন, যখনই তিনি দেশে ফিরুক না কেন, তিনি যে তার ঝালিয়ে নিচ্ছেন বিকেএসপিতে সেটা কিন্তু মোটামুটি নিশ্চিত, এবং তাকে সামনে রেখে বিকেএসপি কিন্তু মোটামুটি সাজ রব। এ বিষয়ে আসলে কথা বলতে আমাদের সাথে রয়েছেন বিকেএসপির ক্রিকেটের প্রধান প্রশিক্ষক হাসান মাসুদ। মাসুদ স্যার, আপনাকে স্বাগতম। আমরা জানি যে সাকিব আল হাসান সহ অনেক জাতীয় দলের অনেক ক্রিকেটারই বিকেএসপিতে অনুশীলনের আগ্রহ প্রকাশ করেছেন। বিশ্বসেরা অলরাউন্ডার ফিরছেন, কতটুকু প্রস্তুত বিকেএসপি? আমরা আসলে প্রস্তুত বলতে, যেমন কোভিড-19-এর কারণে আসলে বিকেএসপি তো বন্ধ রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমরা সরকারি যে নিষেধাজ্ঞা রয়েছে বা সরকারি নিয়মকানুন রয়েছে সেটা ফলো করছি যেভাবে আমরা। আর প্রশিক্ষণ যেহেতু বন্ধ, আমাদের যারা বিশেষ করে ওই প্রশিক্ষণার্থী রয়েছে যেগুলো অলরেডি টপ পারফর্মার দেশের ক্রিকেটে, তাদের একটা আবেদনের প্রেক্ষিতে, তারাও তো বাইরে ছিল দীর্ঘদিন যাবত, এখন ওরা আবেদন করেছে বিকেএসপি কর্তৃপক্ষের কাছে যে স্যার আমাদের একটু প্র্যাকটিসের সুযোগ করে দেন, না হলে তো আসলে ডিটাচ রয়েছে আমরা।
বিকেএসপি কর্তৃপক্ষ মানে আমাদের মহাপরিচালক মহোদয় উনি সম্মতি প্রকাশ করেছেন এবং যারা এসেছে বিশেষ করে 19-এর যারা ছিল আকবর মাহমুদ হাসান বা পারভেজ ইমন এরা এসেছে সব স্বাস্থ্যবিধি যেটা রয়েছে সেটা সমস্ত কিছু মেনেই তারা এখানে এসেছে এবং সব পরীক্ষা যা করে নেগেটিভ এসেছে। তারপরে বিকেএসপি কর্তৃপক্ষের অনুমতি ক্রমে তারা এখন রয়েছে, আমরা তাদেরকে প্র্যাকটিস করাচ্ছি। ঠিক সেরকমভাবেই কোন ন্যাশনাল প্লেয়ার বা যারা এরকম টপ পারফর্মার হাই পারফরমেন্স স্কোয়াডে হোক বা বিসিবির যে কোনো স্কোয়াডে হোক যদি ইচ্ছা প্রকাশ করে যে তার কন্ডিশনিং দরকার বা কোন ট্রেনিং দরকার এরকম উই ক্যান অ্যাপ্লাই বিকেএসপি কর্তৃপক্ষের কাছে অ্যাপ্লাই। আমরা জানি যে সবকিছু ঠিক থাকলে 5 তারিখ থেকে সে অনুশীলন শুরু করবেন, আপনারা তার জন্য কি কি ধরনের ব্যবস্থা রেখেছেন? না, এটা এরকম কোনো স্পেশাল কিছু নয়, সকলের জন্য আমরা ব্যবস্থা বিকেএসপি প্রস্তুত রয়েছে ট্রেনিং করানোর জন্য। কারণ আমরাও হাত পা গুটিয়ে বসেছিলাম দীর্ঘদিন, মানে আমরা ওই অফিস ওয়ার্ক ডেস্ক ওয়ার্ক এরকম ধরনের কাজ করেছি। এখন আমরা চেষ্টা করছি যে কীভাবে এটাকে আসলে ফিল্ড কোচিংয়ে রাখা যায়, সেভাবে আমরা ফিল্ড কোচিংয়ে ইনভলভ হওয়ার জন্য যা যা করা দরকার সেভাবে আমরা করছি। ইকবাল যেমনটা বলছিল যে সব প্রস্তুত রাজার আগমনের জন্য, এখন সব ঠিক থাকলে 5 তারিখ থেকে বিকেএসপিতে অনুশীলন শুরু করবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এই ছিল আমার কাছে বিকেএসপি থেকে সবশেষ। ধন্যবাদ মাহবুব রিমন, তিনি যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে বিকেএসপি থেকে, জানাচ্ছিলেন বিকেএসপি কতটা প্রস্তুত সাকিব আল হাসানের অনুশীলনের ব্যবস্থা করার জন্য, তার সবশেষ তথ্য। টেস্টের পর পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজও জিততে চায় ইংল্যান্ড। মঙ্গলবার সাউদাম্পটনে হবে সিরিজ নির্ধারণী শেষ টি-20, সেখানে সেরাটা দিতে প্রস্তুত দল, এমনটাই জানিয়েছেন অধিনায়ক ইয়ান মর্গান। 4 সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজ খেলবে মর্গান বাহিনী। এরপর ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে ইংল্যান্ডের। অজিরা শক্ত প্রতিপক্ষ হলেও নিজেদের মাটিতে 2 ফরম্যাটেই সিরিজ নিশ্চিত করতে চায় ইংলিশরা। দারুণ সময় পার করছে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পর টেস্টে পাকিস্তান বধ। 2010 সালে সবশেষ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছিল ইংলিশরা। দীর্ঘ 10 বছরের অপেক্ষার অবসান হয়েছে এবার। টেস্টের পর টি-20তেও ছুটছে ইংল্যান্ডের জয়রথ। ম্যানচেস্টারে পাকিস্তানের বিপক্ষে সবচেয়ে বেশি রান তাড়া করে দ্বিতীয় টি-20 জিতে নিয়েছে ইংল্যান্ড। দারুণ জয়ে বড় ভূমিকা রেখেছেন অধিনায়ক নিজেই। 33 বলে 66 রানের চমৎকার ইনিংসের সুবাদেই জিতেছে মর্গান বাহিনী। লক্ষ্য এখন সিরিজ জয়। মঙ্গলবার একই ভেন্যুতে শেষ টি-20তে লড়বে দুদল। সে লক্ষ্যে সেরাটা দিয়ে লড়তে প্রস্তুত ইংল্যান্ড। দলের জয়ে ভূমিকা রাখতে পেরে খুশি আমি। আমাদের এখন একটাই লক্ষ্য, আর তা হলো সিরিজ জয়। এই ম্যাচে পাকিস্তানের 195 রান তাড়া করার ক্ষেত্রে যে ভূমিকা রেখেছেন ব্যাটসম্যানরা, সেটা সত্যি অসাধারণ। শেষ ম্যাচেও এটা করতে চাই আমরা, এজন্য বোলারদেরও সমান ভূমিকা রাখতে হবে। সামনেই অস্ট্রেলিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ সিরিজ। 4 সেপ্টেম্বর থেকে সাউদাম্পটনে শুরু হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। টি-20-র পর 3টি ওয়ানডে খেলবে ইংল্যান্ড। অজিদের বিপক্ষে জয়ের ধারাবাহিকতা ধরে রাখার আশা মর্গান বাহিনীর। ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের সঙ্গে টেস্ট জয়ের পর আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ আমাদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ অজিরা শক্ত প্রতিপক্ষ। ওদের সঙ্গে সিরিজ জেতা সহজ হবে না, তবে আমাদের চেষ্টা করতে হবে। নিজেদের মাটিতে সমর্থকদের হতাশ করতে চাই না আমরা। টি-20-র পর 11 সেপ্টেম্বর থেকে ওল্ড ট্রাফোর্ডে শুরু হবে অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজ। পারভিন আক্তার, সময় সংবাদ। এদিকে ম্যানচেস্টারের সিরিজের দ্বিতীয় টি-20তে পাকিস্তানকে 5 উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। টসে ব্যাট করতে নামা পাকিস্তান দারুণ সূচনা পায় বাবর আজম ও ফখর জামানের ব্যাটে। উদ্বোধনী জুটিতে আসে 72 রান। 34 রান করে আদিল রশিদের বলে আউট হন ফখর জামান। 50 করে বাবর আজম আউট হন 56 রানে। এরপর পাকিস্তানের রানের চাকা সচল রাখে হাফিজ মালিক জুটি। অভিজ্ঞ শোয়েব মালিকের ব্যাট থেকে বড় রান না এলেও মোহাম্মদ হাফিজের ঝড়ো ব্যাটিং 195 রান করে পাকিস্তান, তিনি করেন 79 রান। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের শুরুটা ভালো হয়। উদ্বোধনী জুটিতে 66 রান করেন ব্যান্টন ও বেয়ারস্টো, তবে এরপরই আউট হন তারা দুজন। তৃতীয় উইকেটে 112 রান তুলেন মর্গান ও মালান, দুজনই পান 50। তাদের জুটি ভাঙেন হারিস রউফ, তবে জয় তুলে নিতে অসুবিধা হয়নি থ্রি লায়নদের। 66 রান করে ম্যাচ সেরা হয়েছেন মর্গান।